আইএমএফের শর্তেই রফতানি উন্নয়ন তহবিল কমানোর সিদ্ধান্ত সরকারের, দাবি উদ্যোক্তাদের। বৈদেশিক আয় বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা, বাজারমুখী পলিসির তাগিদ। কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানার উৎপাদন। জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা বলছেন বিশেষজ্ঞ। নতুন কূপ খননের বাস্তবায়ন গতি নিয়ে প্রশ্ন। ঢাকার পুঁজিবাজারে জেড ক্যাটাগরির কোম্পানির দাপট, তলানিতে ভালো মানের প্রতিষ্ঠান। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সূচক ও বাজার মূলধন। গড় লেনদেনে ঊর্ধ্বমুখী 19 খাত। শেরপুরের পাহাড়ি এলাকায় দেখা মেলে না কৃষি কর্মকর্তাদের। রোগবালাই দমনে স্থানীয় দোকানের পরামর্শই ভরসা, দায়িত্ব অবহেলাকারীর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং বিশ্ববাজারে টানা বাড়ছে স্বর্ণের দাম। দুর্বল মার্কিন অর্থনীতির পূর্বাভাসী কারণ, বছর ব্যবধানে রূপার দর বেড়েছে প্রায় 100%, ঊর্ধ্বমুখী প্লাটিনামও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ এর পরিমাণ আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরের মধ্যে 3 বিলিয়ন থেকে নামিয়ে আনা হবে $2 বিলিয়ন। আইএমএফ এর ঋণের শর্তেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। এর বাস্তবায়নে আপত্তি জানিয়ে তারা বলছেন, এতে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। রিজার্ভ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকায় নতুন করে তহবিল কাটছাঁটের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। রপ্তানি বাজার সম্প্রসারণে 1989 সালে গঠন করা হয় রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ, যে তহবিলের অর্থে বহুমুখী পণ্য তৈরিতে এলসি খোলা সহ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারীকালীন 2020 সালে ইডিএফ এর আকার ছিল $7 বিলিয়ন। পরের 3 বছরে এই তহবিল কমে 2023-এ নামে $3 বিলিয়ন। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এর আকার আরও কমিয়ে সর্বোচ্চ $2 বিলিয়ন নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বহাল থাকবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। আমরা বলেছি 3 বিলিয়নই সাফিসিয়েন্ট না, সেখানে 2 বিলিয়ন করলে তো এটা আরও, তো এটা রাখারই দরকার, তাহলে বন্ধই করে দেন। অযথা এটার আশায় আমরা ওই ব্যাংক থেকে যখন আমরা সাইড এলসি করে এটার আশায় থাকি, তখন উল্টা ওখানে আমাদের জরিমানা করতে হয়। উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিয়ত বাড়ছে ব্যবসার খরচ, নিরসন করা যায়নি জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদে দীর্ঘদিন ধরে ভুগছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন বাড়তি শুল্কের বোঝা। এমন বাস্তবতায় সহায়তা তহবিল কাটছাঁট করার সিদ্ধান্তে আরও চাপের মধ্যে পড়বে দেশের রপ্তানি খাত। ইনসেন্টিভ কিন্তু জুটে আছে, কাঁচা পাটে আছে, কাগজে আছে, লেদারে আছে, বাট কেউ কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু আউটকাম দেখিনি। বাট আমাদেরকে যে সাপোর্টটা বিগত যুগ যুগ যাবৎ গভর্নমেন্ট দিয়ে গেছে, আমরা তার সঠিক ব্যবহার করে আজকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে। গার্মেন্টস সেক্টর থেকে ইতিমধ্যে ইনসেন্টিভ তুলে নেওয়া হয়েছে, যেটা আছে এটা নামমাত্র আছে। আর ইডিএফও কিন্তু চলে যাচ্ছে, কিছু ক্রাইটেরিয়া আছে। ইডিএফ এনজয় করতে হলে আপনি ক্লাসিফাইড হওয়া যাবে না, আপনি ডিএক্সপোভার্ডি হওয়া যাবে না। বাট অনেকগুলি দেশের প্রেক্ষাপটে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলি অনেক ঝুঁকির মুখে চলে গেছে। দেশের রপ্তানি খাতকে চাপে ফেলে আইএমএফ এর পরামর্শ মানার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে বিশ্ববাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে তহবিলের সুষ্ঠু বন্টন নিশ্চিত করার তাগিদ তাদের। যেহেতু রপ্তানি খাত একটা চাপের মধ্যে আছে, পরপর 3 মাস ধরে কিন্তু আমাদের যে এক্সপোর্ট গ্রোথ, মানে গত বছরের এই একই সময়ের তুলনায় কিন্তু নেতিবাচক অবস্থাতে আছে। আর আমাদের দেশের আসলে যে ধরনের বাস্তবতা, তাতে করে অন্তত 15% যদি রপ্তানি প্রবৃদ্ধি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রপ্তানি খাতের মধ্যে চাঞ্চল্য আসবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মসংস্থান, বিনিয়োগ সেই জায়গাতে অনেকটা পিছিয়ে যাব। বড় উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র মাঝারিদের রপ্তানি বাজারে এগিয়ে নিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ খাত বিশ্লেষকদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। ইডিএফ ফান্ড ও ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন BGME এর পরিচালক ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি। ডক্টর রশিদ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখলাম, রফতানি উন্নয়ন তহবিল ইডিএফ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তটি কেন নিল? দেখুন, আসলে এই ইডিএফ ফান্ড বলতে যেটা বুঝি আমরা, যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। জি, বাংলাদেশে আমার জানা মতো 89-এ আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য, এক্সপোর্টকে সহায়তা করার জন্য এই এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা গঠন করে।
যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে যে সুবিধাটা পেত এক্সপোর্টাররা, সেটা হলো দেখেন আমরা যখন ব্যাক টু ব্যাক করি, এই ব্যাক টু ব্যাক করলে আমরা 3 মাসের মধ্যে কিন্তু আমাকে ব্যাক টু ব্যাক পেমেন্ট করতে হবে। বাংলাদেশের সেই সক্ষমতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 3 মাসে আমরা যেহেতু র মেটেরিয়ালস আমাদের অ্যাভেলেবেল নয়, তাহলে আমরা অনেক সময় ইনপোর্ট করে কিন্তু আমরা র মেটেরিয়ালস আনতে হয়। আর লোকাল বাজারেও আমাদের যেটা আছে সেটা দিয়ে আমাদের পর্যাপ্ত না হওয়ার কারণে আমরা সেই ফরেন কারেন্সি মুদ্রাটা পে করতে আমাদের দেরি হয়, যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। ক্লাসিফিকেশন বা তাদের সময় মতো ফান্ডা দিতে না পারার কারণে ব্যবসা স্তীমিত হয়ে যায়। তখনই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ইডিএফ ফান্ডা গঠন করে, যে এখানে আমরা ইডিএফ এর মাধ্যমে আমরা 6 মাসের মেয়াদি একটা সুযোগ পাওয়া যেত এবং সে রেটের ইন্টারেস্ট খুব কম ছিল। তাহলে আমরা এলসি করার সময় 2টা বেনিফিট পেতাম। একটা হলো যখন আমি ক্যাশ টাকা সাইড এলসি দিয়ে দিতাম, ইডিএফ থেকে ফান্ড পেয়ে যেত, আমি একটু কম দামে কিনতে পারতাম। দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমাদের অনেক সময় আমাদের বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, আমাদের বিভিন্ন শ্রমিক নিয়ে যেই বিড়ম্বনাগুলি আপনারা দেখছেন এবং আমাদের স্ট্রাইক ফুড নিয়ে যে প্রবলেমটা হয়তো, আমরা যদি 3 মাস পরও শিপমেন্ট করলে আমাদের এক্সপোর্টে বা এলসি করতে প্রবলেম হতো না, ইডিএফটা ব্যাকআপ দিয়ে নিত। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এই ইডিএফ ফান্ডটাকে উইথড্র করার চিন্তা করতে নিরুৎসাহিত করতেছে। উইথড্র নিরুৎসাহিত, এটা কীভাবে দেখেন, এটা হলো ইডিএফ ফান্ডের ইন্টারেস্টটা কিন্তু বেড়ে দিয়েছে। দ্বিতীয়ত আমাদের যে একটা মরার উপর খাড়ার গাছ যেটা বলি, সেটা হলো বাংলাদেশে আমরা কিন্তু 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন আমরা যাবো, এটা মোটামুটি ফাইনাল হয়ে আছে। এই এলডিসি গ্রাজুয়েশনে যখন চলে যাব, অনেক কিছু কিন্তু আমরা সুযোগ থেকে বঞ্চিত হবো, কারণ আমরা তখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি। এখন আমি স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু সাহায্য পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, আমি ইনসেন্টিভ পাচ্ছি, বিভিন্ন বাজার সুবিধা পাচ্ছি। যখন আমরা গ্রাজুয়েশনে চলে যাব তখন সব যে কমে আসবে। এই ইডিএফ ফান্ডটা এই নিরসিত করার কারণে আমি মনে করি, এই যে গতকালকে আমরা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা টিভির হেডলাইনে বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু বলেছে ব্যাংকের কারণে ঋণ খেলাপি হচ্ছে, এক্সপোর্টকে বাড়াতে হলে আরও সুবিধা লাগবে, সমস্ত রাজনৈতিক দল কিন্তু কথা বলতেছে। কিন্তু এই যে আমরা ইডিএফ ফান্ডটা যদি নিরসিত করা হয়, তাহলে প্রকৃতপক্ষে আমাদের গার্মেন্টস সেক্টরটা একটা হুমকির দিকে যাচ্ছে। কারণ ইদানিংকালে বাংলা ব্যাংকের একটা সার্কুলার আছে, যদি 3 মাসের মধ্যে আপনার লোন পে করতে না পারেন বা কোনো চেক ডিজনার হয়, আপনি কিন্তু আস্তে আস্তে এসএস ইয়েতে নিয়ে যাচ্ছে কিন্তু। সো আমরা এটা নিয়ে অনেক চিন্তিত যে হাউ ক্যান উই সারভাইভ। কারণ দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ইদানিং যেটা হচ্ছে, বিদেশি বিনিয়োগ কিন্তু আসতেছে না প্রপারলি, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমরা ব্যবসা বাণিজ্য করি, শুধু আমরা না, সব সেক্টরে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। তার কারণ হচ্ছে ব্যবসায়ীরা চায় তার বিনিয়োগের নিশ্চয়তা। আমরা কি নিশ্চয়তার কোনো সুযোগ এই মুহূর্তে? আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে এই যে সরকার যে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তো সিদ্ধান্তের পেছনে কোনো চাপ আছে কিনা, কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে? এই সিদ্ধান্ত চাপ বলতে, যেহেতু গত ফ্যাসিস্ট সরকার ম্যানিপুলেট করে সব কিছু কাগজ করে দেখিয়ে যে আমরা এই আমাদের স্পেকট্রাল সব রেডি হয়ে গেছে, আমরা এই জায়গায় চলে গেছি, আমাদের রিজার্ভ এত আছে, আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি। এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে আপনাকে যদি পরিহার করে আনতে হবে, তাহলে সরকারও ওই যাওয়ার লক্ষ্যে আগাচ্ছে এবং আস্তে আস্তে করে ওই আমাদের সুবিধাগুলো সংকুচিত হয়ে আসছে। একসময় তো থাকবে না, আপনি যে ফ্যাসিলিটি পাবেন না যখন গ্রাজুয়েশনে চলে যাবেন, যেহেতু 26 সাল অতি সন্নিকটে, সাবের যেতে হলে আপনাকে এখন থেকে তাদেরকে রেডি করে আনতে হবে। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে রেডি? আমরা তো প্রকৃতি রেডি নয়। সেটা প্রশ্ন। উদ্যোক্তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে আইএমএফ এর শর্ত পূরণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারা কিন্তু আমাদেরকে শুধু আমাদের এই গার্মেন্টস সেক্টর না, আপনি দেখেন বাংলাদেশের যখন বাজেট আসে, বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা আসে, তখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন চাপ আসা শুরু হয়। তাদের মেন চাপ হলো ওই আপনাকে এলজিডি গ্রাজুয়েশন রেডি করে নিয়ে যাওয়া। তাদের চাপ হলো তুমি তো এলজিডি গ্রাজুয়েশন যাবা, তাহলে তুমি এগুলো আস্তে আস্তে সংযুক্ত করছো না কেন? চাপ তো এখানে আছে। এটা আরেকটা হলো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তো দেখুন, আমরা সবসময় কথাটা বলি,
এই বাংলাদেশটাকে নিয়ে কিন্তু বিভিন্ন দেশ বিভিন্নভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে। জি জি জি। আর সেই চেষ্টা করতে হলে আপনাকে যতক্ষণ পর্যন্ত দুর্বল করে রাখতে পারবে অতক্ষণ তারা আধিপত্য করতে পারবে। যখন ওদের সবল হয়ে যাবেন তখন কিন্তু আধিপত্য তারা করতে পারবে না। অতএব আমরা সবাই কিন্তু বলি যে আমাদের দেশের বিরুদ্ধে, এই অর্থনীতির বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক কিন্তু একটা রক্তচক্ষু রয়ে গেছে, যারা আমাদের আসলে ভালোটা চায় না। জি, যদি গত 3 মাসের কথা বলি, গত 3 মাস ধরে কিন্তু রফতানি কমেছে যদি বলি গত বছরের পরিসংখ্যানের আলোকে। তো দেখা যাচ্ছে যে এই যে সুদ হার, যে ব্যাংক থেকে যে সুদ হার বেড়েছে, আবার যদি ইডিএফ এর সুদ হারও যদি বাড়ে, তাহলে আসলে এখানে যারা উদ্যোক্তা আছেন তারা আসলে কিংবা ব্যবসায়ী আছেন কতটা চাপে পড়বেন? দেখুন, এই ব্যাপারটা আমরা অনেক আলোচনা করেছি। আসলে গত বছরের তুলনায় এই বছর আমাদের একই সময় এক্সপোর্ট কমলো কেন? জি, এক্সপোর্ট কমার কিছু কারণ কিন্তু এখানে দিবালোকের মধ্যে স্পষ্ট। বিকজ জুলাই 36 আন্দোলনের সময় একটা বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানি যে একটা অস্থিরতা। জুলাই আগস্টের পরে 5ই আগস্টে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের যে ব্যাংকগুলি লুট হয়েছে, অর্থনীতি পাচার হয়েছে, অনেক পত্রপত্রিকা আমরা সবাই জানি এগুলি। এই চাপটা তো ব্যাংকের উপর রয়ে গেছে। অতএব ব্যাংকে যখন অ্যাভেলেবেল টাকা থাকবে, মানুষের আমানত থাকবে, তখন ইন্টারেস্ট কমতে থাকবে। যেহেতু ব্যাংক লুট হয়ে গিয়েছে, ব্যাংক শূন্য হয়ে গিয়েছে, গভর্নমেন্ট এখান থেকে টাকা নিয়ে গিয়েছে, আমাদের কিছু ব্যবসায়ী নামদারি লোকেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে যারা এখন দেশে নাই, তারা টাকার পাহাড় জমিয়েছে। আপনারা জানেন বেগম বাজার, বিভিন্ন বাজারের কথা, দুবাইয়ে পাচার হওয়া বিভিন্ন আসতেছে। এই পাচার করে ব্যাংকে যখন তারল্য সংকট হয়ে যাবে, তখন ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ওই যে জুলাই আন্দোলনের পরে দেশে কি পরিস্থিতি হবে, আদৌ কবে ইলেকশন হবে, কবে নির্বাচন হবে, কি আসবে, এতে করে যারা বায়াররা তারা ওরা কিন্তু কমিয়ে দিয়েছে। তৃতীয় নম্বর যেটা, সেটা দেখেন ট্রাম্প প্রশাসন আসার পরে যে ট্যারিফের যেই চাপটা আসলো, ট্যারিফের কারণেও কিন্তু আমরা এই বিশাল একটা মার্কেট আমেরিকাতে, রাইট? যেমনিভাবে আমেরিকা মার্কেট আমরা হারিয়েছি, যদিও ট্যারিফ কিন্তু আমাদের বেড়েছে, আমাদের 20% ট্যারিফ বাড়ছে, কিন্তু তুলনামূলক চায়না এবং ইন্ডিয়ার সাথে বলে আমরা এখানে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধের চেষ্টা করি, কিন্তু জিনিসটা এখানে নয়। আমাদেরও 20% বেড়েছে, কিন্তু পাশাপাশি ইন্ডিয়া এবং চায়নাতে ট্যারিফ বাড়ার কারণে আমাদের এক চেয়ার মার্কেট ছিল ইউরোপ, সেখানে তারা কিন্তু আমাদের অর্ডারগুলিতে হানা দিয়েছে। ওখান থেকে তারা অর্ডার নেওয়ার কারণে আমাদের অর্ডার কমে গিয়েছে, যার কারণে আমরা পর্যাপ্ত অর্ডার কিন্তু পাই নাই। এখানে আরেকটা প্রশ্ন আছে। এখন তো আসলে পণ্য মানে বৈচিত্র্যকরণের একটা ট্রেন্ড চলে এসেছে, পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে। তো এইখানে যদি ইডিএফ এর পরিমাণ কমানো হয়, মানে সহজ শর্তে ঋণ যদি কমানো হয়, তাহলে আসলে উদ্যোক্তারা কতটা বৈচিত্র্যময় পোশাক রফতানি করতে পারবে বা রফতানির জন্য কতটা প্রস্তুত হতে পারবে? দেখেন, উদ্যোক্তারা কিন্তু একটা খাঁচার মধ্যে বন্দী। বিকজ আমরা কিন্তু বেতন ব্যাংক থেকে টাকা নিয়ে ফ্যাক্টরিগুলি করে কিন্তু আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনাকে যদি আমাদের প্রশ্ন করেন যাবে কেমন আছেন, আমি বলবো জোর করে ভালো আছি। কারণ আমাদের পিছিয়েও যাওয়ার জায়গা নেই, সামনেও যাওয়ার জায়গা নেই। আমি যদি 100 বাড়াতে হলে আমাকে ইনসেন্টিভ দিতে হবে, 100 বাড়াতে হলে ইডিএফ ফান্ড সে আমাদের আগের ফ্যাসিলিটি দিতে হবে, এক্সপোর্টের জন্য ব্যাংক ইন্টারেস্ট কমাইতে হবে, এক্সপোর্টের জন্য আমাদের কাস্টম ভ্যাট এগুলি সহজতর করতে হবে। দেখুন, আমরা আমলাদার দিক জটিল হলে কিন্তু অনেক কিছু করতে পারছি না। নতুন উদ্যোক্তারা আসছে না কেন? যখন একটা লাইসেন্স নিতে যাই আমরা, সেটা ওয়ান স্টপ সেট না করে দিন দিন কিন্তু সহজ হচ্ছে, কিন্তু আমরা কঠিন থেকে কঠিনতর করে ফেলতেছি। এখন আপনি বলতেই পারেন যে আপনাদের মধ্যে কিছু লোক তো এটা নিয়ে আপনারা সুযোগের সদ্ব্যবহার করেন। ভাই, সেখানে সংখ্যা কত? বাট এই যে বাংলাদেশের যে লোকগুলি এক্সপোর্ট করে তাদের সংখ্যা মিনিমাম 2500। আমি গার্মেন্টস নিয়ে কথা বলি, তাহলে 2500 লোক তো ডাইরেক্ট এক্সপোর্ট করতেছে। সেখানে কতজন খারাপ ব্যবসায়ী? 50 জন, 60 জন। এই 50-60 জনের তো আমরা 2500 লোকে সাফার নিতে পারে না। সো এখানে আমাদের দৃষ্টিভঙ্গি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সব ব্যবসায়ী খারাপ না, সব সরকারি কর্মচারীও খারাপ না। আমাদের এই যে আমরা নিরুৎসাহিত কেন হচ্ছি সামনে, একটা হলো ব্যাংক ইন্টারেস্ট যেখানে 16-16.5 চলে যাচ্ছে, 3 মাস হলে আরও 2% বেড়ে যাচ্ছে। তাহলে এটা হলো একটা বিশাল লক্ষ্য। বাংলাদেশে এরকম কোনো ব্যবসা নাই যেটা আপনি 16% ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা পে করতে পারবেন। প্রশ্ন করতেই পারেন তাহলে আপনারা করেন কেন? ভাই, না করেও তো উপায় নেই। কারণ আমি যদি ঘুমাইও থাকি, ফ্যাক্টরি বন্ধও থাকে, ইন্টারেস্ট কিন্তু পে করতে হবে। দেখুন, একটা লোক তার যদি ঋণের বোঝা থাকে 50 কোটি টাকা, আর এই 50 কোটি টাকা যদি 3 বছর ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়, যখন রিশিডিউল করবে তার ঋণ চলে যাবে 200 কোটি টাকায়। সো 200 কোটি তো তার এটা ঋণ না, তার ঋণ চলে 50 কোটি। সে 50 কোটি পে করতে পারতো। ব্যাংক ইন্টারেস্ট না কমার কারণে হু করে বেড়ে যাচ্ছে, ইডিএফ নিরসিত করতেছে, এবং আমাদের
পোর্টের কস্ট বেড়ে গেল, সব কিছু মিলে কিন্তু আসলে আমরা ব্যবসায়ীরা সুখকর অবস্থায় নাই। কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত যাতে ব্যবসায়ীরাও সুখে থাকেন, ভালো মতো ব্যবসা করতে পারেন এবং আমাদের রপ্তানি আয় যাতে বৃদ্ধি পায়। সর্বোপরি আমাদের যারা কর্মী আছেন, ব্যবসায়ী আছেন, সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ইডিএফ কমানোর ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি। ধারাবাহিকভাবে কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন, যা দেশের সংকটময় জ্বালানি পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিবিআনার উৎপাদন কমতে থাকা জ্বালানি বড় খাতে বড় ধাক্কার আগাম বার্তা। যদিও পেট্রোবাংলা বলছে বিপর্যয় সামলাতে নতুন নতুন কূপ খননের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তা যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রমাণিত মজুদ কিংবা দৈনিক উৎপাদন, দুই সূচকেই দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনা। একই সঙ্গে ধুঁকতে থাকা জ্বালানি খাতের সংকটময় প্রতিচ্ছবিও। 1998 সালে হবিগঞ্জের নবীগঞ্জে ক্ষেত্রটি আবিষ্কৃত হওয়ার প্রায় এক দশক পর থেকে গ্যাস উত্তোলন করে আসছে মার্কিন কোম্পানি শেভরন। 7.67 TCF প্রমাণিত মজুদের বিপরীতে এরই মধ্যে ব্যবহার হয়েছে 6 TCF-এর বেশি গ্যাস। এখনও দেশে উৎপাদিত প্রায় অর্ধেক গ্যাসের যোগান দেওয়া এই ক্ষেত্রটির দৈনিক সরবরাহ কমতির দিকে। 3 বছর আগেও দৈনিক 1200 থেকে 1300 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত যে ক্ষেত্র থেকে, তার উৎপাদন এখন নেমে এসেছে 850 মিলিয়ন ঘনফুটের ঘরে। সবচেয়ে নির্ভরতার এই ক্ষেত্রটির গ্যাসের মজুদ ফুরিয়ে আসা আগামীতে জ্বালানি খাতে বড় বিপর্যয়ের ইঙ্গিত, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। যে কোনো গ্যাস ফিল্ড তো অফুরন্ত হয় না, তার একটা লাইফ টাইম থাকে। তো আপনি যদি সেই লাইফ টাইমের শেষের দিকে এসে যান, তখন হঠাৎ করে আপনার এই উৎপাদনটা একেবারে নিচে ধসে যাবে। সেরকম যদি হয়ে যায় তাহলে জ্বালানি খাতে বিরাট ধস নামবে। সুতরাং এটার উপর যে নির্ভরশীলতা, এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের গ্যাস সংকটে পড়বে অবশ্যই, কারণ অন্যান্য গ্যাস ফিল্ডগুলো ওইভাবে ডেভেলপ করা হয়নি। বিশেষজ্ঞদের তাগিদ, বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে ফুরাতে থাকলে জ্বালানি খাতে সামনে যে ধাক্কা আসতে পারে তা সামলাতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জোর কদমে। যদিও নতুন নতুন কূপ খনন করে মোট উৎপাদন ধরে রাখার পরিকল্পনা সামনে আনছে পেট্রোবাংলা, কিন্তু তা যথেষ্ট মনে করেন না বিশেষজ্ঞরা। আমাদের এখন 7টা রিগ কূপ খননে ব্যবহৃত হচ্ছে, এটাও একটা আমাদের জন্য রেকর্ড। আপ্রাণ চেষ্টা করছি আমরা যে জিনিসটা, সেটা হলো যেটা ডিক্লাইন হচ্ছে সেই পরিমাণকে কভারেজ দেওয়ার জন্য অন্য কূপ খনন থেকে আমরা যে গ্যাসটা পাওয়ার আশা করছি সেটা দিয়ে কভারেজ দেওয়ার আমাদের টার্গেট। বাংলাদেশে যে অনুসন্ধান কূপের খনন হার, এটা বিশ্বের অন্যতম নিম্ন স্তরের একটা খনন হার। আমরা প্রতি বছর কয়টা অনুসন্ধান কূপ খনন করি, অতি নগণ্য। এক্সপ্লোরেশনটা যদি একটা ইন্টেন্সিভ লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও অনেক বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার সম্ভাবনা আমাদের খুব বেশি। তো সেই পথে কিন্তু আমরা হাঁটি না। এছাড়া কূপ খননের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে পেট্রোবাংলা, তার বাস্তবায়ন গতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিবিআনার মতো বড় আকারের গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতের জন্য বেশ উদ্বেগজনক। এমন অবস্থায় পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কৌশলী ভূমিকা, কর্মতৎপরতা আর বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করছে এ খাতের ভবিষ্যৎ, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানির শেষ দিন আজ। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরের ইয়ার্ডটা ভারতীয় চালে ভরে গেছে। গতকাল 149 ট্রাক চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সেখানে 5029 মেট্রিক টন চাল এসেছে এই ভোমরা বন্দরে। এতে করে চাল আমদানির সাথে সাথে এখানে কাজ বেড়েছে, ভোমরার শ্রমিকদের কাজ বেড়েছে, C&F অ্যাসোসিয়েশনের কর্মচারীদের। এই কাজ বাড়ার সাথে সাথেই তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে আমাদের কাছে। তারা জানিয়েছে যে এই চাল আজকে শেষ আমদানি হবে, এরপরে
আঁশের উৎপাদনের সাথে সাথে বাংলাদেশে আর কোনো ইম্পোর্ট হবে না বলে মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে আমদানিকারকদের। ভোমরা বন্দরে আজকের এই এখনো শতাধিক ট্রাক ওপারে ভারতীয় পারে অপেক্ষমান রয়েছে বলে আমাদের জানিয়েছে এখানকার C&F অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আমাদেরকে জানিয়েছে এই বন্দর দিয়ে 19 আগস্ট থেকে এই চাল আমদানি শুরু হয়। এই 3 মাস 11 দিনে তাদের চাল আমদানি প্রায় 2,32 মেট্রিক টন চাল আমদানি হচ্ছে এই ভোমরা বন্দর দিয়ে। এই ছিল ভোমরা বন্দর দিয়ে চাল আমদানির সর্বশেষ চিত্র। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দর্শক, এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। ডিএসসির ওয়েবসাইটে যাওয়ার আগে দেখে আসবো কেমন গেল গত সপ্তাহ, যেখানে গত সপ্তাহে তার আগের সপ্তাহের মতোই দাম বৃদ্ধির শীর্ষ 10-এর তালিকায় দাপট ধরে রেখেছে সবচেয়ে মন্দখ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি। গেল 2 সপ্তাহ ধরে ঢাকার পুঁজিবাজারে দাপট দেখাচ্ছে সবচেয়ে বাজে কোম্পানি খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 10 প্রতিষ্ঠানের মধ্যে 8টি ছিল জেড ক্যাটাগরির দখলে। অবশ্য আগের সপ্তাহে তালিকার 10টিই ছিল এসব কোম্পানির দখলে। এর বিপরীতে ডিএসসির সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দাম কমতির তালিকার শীর্ষ 10 কোম্পানির মধ্যে 6টি সবচেয়ে ভালো মানের এই ক্যাটাগরির কোম্পানি। আগের সপ্তাহে যা ছিল 7টি। জেড ক্যাটাগরির কোম্পানির দর বৃদ্ধির উপর ভর করে গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত 21টি খাতের মধ্যে গড় লেনদেন বেড়েছে পাট ও টেলিকম বাদে 19টিতে। দৈনিক লেনদেনের উত্থান পতনের মধ্যে গেল 14 অক্টোবরের পর 600 কোটির ঘর পার হয়েছে গেল সপ্তাহে। প্রধান সূচকে যুক্ত হয়েছে 159 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 10,339 কোটি টাকা। সূচক ও বাজার মূলধন বৃদ্ধির পরও পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যান বলছে গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা 3,63,498টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 3,65,454টিতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা গত সপ্তাহের ঢাকা পুঁজিবাজারের হালচাল দেখছিলাম। দেখি এই সপ্তাহের প্রথম কার্যদিবসে কি পরিস্থিতি দাঁড়িয়েছে। যদি বলি যে আজকে কিন্তু প্রথম প্রায় 1.5 ঘন্টায় 3টি সূচকই নিম্নমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসসিএক্স সেটি 4 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 5,023 পয়েন্টের কিছুটা বেশি। সরিয়া সূচকের কথা যদি বলি তাহলে ডিএসসিএস সেটা হচ্ছে কিছুটা কমেছে এবং এখন অবস্থান করছে 1056.8 পয়েন্টে, এবং বাছাইকৃত সূচক GS30 সেটা কিন্তু 2.4 পয়েন্ট কমেছে, এখন অবস্থান করছে 1931 পয়েন্টে। তো ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 186 কোটি টাকার বেশি। যে কোম্পানিগুলো আজ লেনদেন করছে এখন তার মধ্যে 145টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 159টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 80টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় এতে আমরা দেখে নেব। প্রথমেই কিন্তু রয়েছে সিমটেক্স, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 29 টাকা 80 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 33 টাকা 10 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের প্রায় 3.5 টাকার মতো দাম কমেছে। তারপরে এটি প্রথম অবস্থানে রয়েছে। ঢাকা পুঁজিবাজারে এটি এখন পর্যন্ত লেনদেন করেছে 10 কোটি টাকার বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 2,580 টাকা 30 পয়সা এবং গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 2,561 টাকা 90 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এই শেয়ারের দাম প্রায় 19 টাকার মতো বেড়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 45 টাকা 10 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 46 টাকা 50 পয়সা, আজকে কিন্তু এর একটি শেয়ারের দাম 1 টাকা 4 পয়সা কমেছে। তারপরে রয়েছে কিন্তু খান ব্রাদার্স পিপি ওভেন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 69 টাকা 30 পয়সা। তো ঢাকা পুঁজিবাজারে যেমন গত সপ্তাহের হালচালের কথা বলছিলাম, ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু ছিল, কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম 1.5 ঘন্টায় এর লেনদেন এবং সূচক কিন্তু কমেছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন সোনালী অগ্রণী জনতা ও রূপালী ব্যাংকের কর্মচারীরা।
সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা মানববন্ধন করেন। বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢালাওভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে কোনো নিয়ম না মেনে আত্মীকরণ হয়েছে বলে অভিযোগ তাদের। আন্দোলনকারীদের দাবি, নিয়মিত শূন্য ও নতুন অর্গানোগ্রাম অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিগত সরকারের সময় যারা পদ বঞ্চিত তাদেরও মূল্যায়ন নেয়ার দাবি তাদের। দেখছেন এই সময়ের বাণিজ্য। অবৈধ মুঠোফোন বিক্রি বন্ধে সরকারের নেয়া NEIR কার্যক্রম সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এই মুহূর্তের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা NEIR বাস্তবায়নে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, অর্থাৎ আগামী 16 ডিসেম্বর থেকে যেটি বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটির প্রতিবাদ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ আজকে জানাচ্ছে। এর আগে তারা নানান কর্মসূচি করার পর আজকে তারা মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার পর থেকে রাজধানীর এই পান্থপথ কারওয়ান বাজার এলাকায় আসলে সারা দেশের, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন যে মোবাইল মার্কেটগুলো আছে সেগুলোর কর্মচারী, মালিক এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে এখন আছি সার্ক ফোয়ারা, এবং এই সার্ক ফোয়ারার চারপাশে তারা ঘুরে দাঁড়িয়েছেন। তার বাম দিকে অর্থাৎ সার্ক ফোয়ারা থেকে পশ্চিম দিকে বসুন্ধরা শপিং মলের সামনে পর্যন্ত আমরা প্রায় 1-1.5 হাজার দেখছি। এবং এই মানুষগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই সার্ক ফোয়ারা আশেপাশে যত সড়ক আছে, 2 সড়কের পাশে মানুষজন দাঁড়িয়ে আছেন। এবং তারা যেটি বলছেন, এই NEIR এইটি বাস্তবায়ন হলে তাদের অনেক ক্ষতি হবে, বিশেষ করে কর বাড়া, এবং তারা তাদের হাতে যে সকল ফোন আছে সে সকল ফোন নিয়ে তারা বেকায়দায় পড়বেন। এবং একটি দাবি কিছুক্ষণ আগে আমরা এই যে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের সভাপতির মুখ থেকে জানতে পেরেছি যে আজকে তারা যেটি ঘোষণা দিয়েছিলেন, সারা দেশের মোবাইল যে বিজনেস মার্কেটগুলো আছে তাদের দোকানপাট বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করছেন। এবং এরপরে যদি সিদ্ধান্ত না মানা হয়, অর্থাৎ NEIR সংস্কারে তাদের সাথে কথা যদি না বলা হয়, তাহলে আরো কঠোর কর্মসূচি তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এই মানববন্ধনের এখনকার পর্যন্ত সবশেষ খবর আমার কাছে থাকা। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। এবার জনপদের অর্থনীতি। শেরপুরের পাহাড়ি এলাকায় ফসলের মাঠে দেখা মেলে না কৃষি কর্মকর্তাদের। ফলে ফসলের রোগবালাই দমনে স্থানীয় দোকানির পরামর্শ আর পূর্ব অভিজ্ঞতাই শেষ ভরসা কৃষকদের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। সবজি ক্ষেত হোক বা ধানের আবাদ, সীমান্ত ঘেঁষা ফসলি জমিতে কখনোই দেখা মেলে না কৃষি কর্মকর্তার। শেরপুরের পাহাড়ি জনপদ শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্তের কৃষকদের অভিযোগ, ফসলের রোগবালাই থেকে মুক্তি পেতে কৃষি বিভাগ থেকে সময় মতো সঠিক পরামর্শ পান না। এতে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত, কমে যায় উৎপাদন। ফসল রক্ষায় নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় কীটনাশক দোকানি আর বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। অনেক সময় ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হয়ে পরামর্শ দেওয়ার দাবি তাদের। আমরা অসহায় লোক, সরকারের কোনো অনুদান আমরা পাই না। ধান আবাদ করছি, মাজরা পোকার জন্য অনেক বীজ দিছি, কিন্তু কাজ হয় নাই। পরে দোকানদারে যাই বলছি যে দোকানদার যেটা দিছে এটা নিয়ে আমরা আর কি দিতাছি। প্রায় 50 বছর ধরে আছি, কোনোদিন আমরা কৃষি অফিসারে দেখি নাই। সার বীজ যাই ব্যবহার করি ওই আমরা নিজের যুক্তিতেই। দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি কর্মকর্তার। এই ধরনের অভিযোগ যদি কৃষক লেভেল থেকে যদি আমাদের কাছে আসে, মানে স্পেসিফিক ভাবে কোন ব্লকের বা কোন ইউনিয়ন উপসহকারীরা তারা মাঠে যাচ্ছে না, অবশ্যই আমরা সেটা আমাদের যে বিভাগীয় যে বিধিমালা আছে সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নিব। 3টি উপজেলার যে পাহাড়ি ইউনিয়নগুলো আছে, এখানের উপসহকারীদেরকে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে বেশি সময় দেওয়ার জন্য তাদের প্রতি আলাদাভাবে একটা নির্দেশনা জারি করব। কৃষকের ফসলের মাঠে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। ব্র্যাক ব্যাংক ও দ্য ডেইলি স্টার ICT অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। এবার আইসিটি উইমেন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আম্বারিন রেজা, আইসিটি বিজনেস পার্সন অব দ্য ইয়ার কামাল কাদির, আইসিটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পান AKM ফাহিম মাসুর। ডিজিটাল মোবাইলিটি খাতে অবদানের জন্য স্পেশাল রেকগনিশন দেওয়া হয়েছে পাঠাওকে। অগমেডিক্স বাংলাদেশ পেয়েছে আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার, ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার দারাজ বাংলাদেশ। তালিকাটা হয়েছে আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO তারেক রেফাতুল্লাহ খান। প্রায় 1.5 মাস ধরে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। বাজার তথ্য আজ রোববার পর্যন্ত চলতি বছর মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে 60% বেশি। রূপার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 100%। প্লাটিনামের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, তবে বছর ব্যবধানে কমেছে সিলিকনের দাম। ব্যক্তিগত অলংকার থেকে দেশের রিজার্ভ, সঞ্চয় কিংবা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম, সব ক্ষেত্রে নিজের কদর ধরে রাখা স্বর্ণের দাম বিশ্ববাজারে টানা বাড়ছে প্রায় 1.5 মাস ধরে। আন্তর্জাতিক বাজার গবেষণাকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, রোববার সকালে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ছিল $4,217.81। মূল্যবান এই ধাতুর দাম গেল এক সপ্তাহে 3.84, এক মাসে 7.29 আর চলতি বছর 30 নভেম্বর পর্যন্ত বেড়েছে 60.72%। কারণ হিসেবে দুর্বল মার্কিন অর্থনীতির পূর্বাভাসকে সামনে আনছেন বাজার বিশ্লেষকরা। স্বর্ণের সঙ্গে ঊর্ধ্বমুখী রূপার দামও। বিশ্ববাজারে সর্বশেষ $56.41 বেচাকেনা হয়েছে প্রতি ট্রয় আউন্স এই ধাতু। সপ্তাহ ব্যবধানে প্রায় 13 মাসে 18.5-এর বেশি। আর চলতি বছর আজ সকাল পর্যন্ত রূপার দাম বেড়েছে 95.33%। দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে শিল্পখাতে অনুঘটক হিসেবে বিশেষভাবে ব্যবহার হওয়া প্লাটিনাম। বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্সের দাম পড়ছে $1,675। গেল 11 মাসে এই ধাতুর দাম বেড়েছে 87%-এর বেশি। যখন বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম বছর ব্যবধানে বেড়েছে ঈর্ষণীয়, তখন একই সময়ের ব্যবধানে 19.5% কমেছে সিলিকনের দাম। সিরামিক্স, চশমা সহ বিভিন্ন শিল্পে দরকারি এই পণ্য বর্তমানে বিশ্ববাজারে বেচাকেনা হচ্ছে $1,273 পার মেট্রিক টন দরে। শুধু বিশ্ববাজারেই নয়, দেশের বাজারেও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। এবার ভরি প্রতি 2,403 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে 2,10,570 টাকা, 21 ক্যারেটের 2,01,006 টাকা, 18 ক্যারেট 1,72,289 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ 1,43,327 টাকায় বিক্রি হবে। এ নিয়ে চলতি বছর 81 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে বেড়েছে 55 বার আর কমেছে 27 বার। দেখছেন এ সময়ের বাণিজ্য। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে। গত 5 বছরে ইতালিতে প্রবেশ করেছে 90,000-এরও বেশি বাংলাদেশি। সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থী মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হননি। চলতি বছরের প্রথম 11 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় 63,260 জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক 19,283 জন বাংলাদেশি। 2000 সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পর থেকে গত 5 বছরে 90,000-এরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। দেশটি 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া চালু করেছে। এই কোটায় আবেদন করতে 7 ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছে,
বলেছেন, অবৈধ পথে না এসে বৈধভাবে আসাই সঠিক। যারা বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই পথ পরিহার করেন। ইতালি সরকার এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য সরকারিভাবে বৈধভাবে আসার সুযোগ করে দিচ্ছে। ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়ক পথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। বাংলাদেশ সহ 22টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইএমএফের শর্তেই রফতানি উন্নয়ন তহবিল কমানোর সিদ্ধান্ত সরকারের, দাবি উদ্যোক্তাদের। বৈদেশিক আয় বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা, বাজারমুখী পলিসির তাগিদ। কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন। জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা, বলছেন বিশেষজ্ঞ। নতুন কূপ খননের বাস্তবায়ন গতি নিয়ে প্রশ্ন। এবং ঢাকার পুঁজিবাজারে জেড ক্যাটাগরির কোম্পানির দাপট, তলানিতে ভালো মানের প্রতিষ্ঠান। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সূচক ও বাজার মূলধন, গড় লেনদেনে ঊর্ধ্বমুখী 19 খাত। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাদিক, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ দিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।